দেখো হাই, আবার এসে গেছি তোমাদের। আগের দিন আমি গোলকটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলাম। তোমরা আগের ভিডিওটা দেখো, পুরো ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। গোলক মানে কী বলো তো? গোলক মানে বোঝাচ্ছে এরকম একটা বল আকারে, এটাই হচ্ছে গোলক। এটাই গোলকের আয়তনের সূত্র 4/3πr3। গোলকের আয়তনের সূত্র 4/3πr3 আর সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। এটা গোলক, ঠিক আছে? তাহলে গোলকের ক্ষেত্রফল শিখলাম, কি আয়তন কি শিখলাম, ইকুয়াল টু 4/3πr3, ঠিক আছে? ওকে, গোলক সমগ্রতলের ক্ষেত্রফল আমি ধরলাম ধরলাম, এরিয়া 4πr²। এটা আমি শিখলাম গোলকে। এবার গোলকগুলো কিন্তু ব্যাপারগুলো শিখে গেলাম। আর কি শিখেছিলাম? অর্ধগোলক। অর্ধগোলক ব্যাপারটা কি বলো? যে মনে করো তোমাদের এরকম লেবু আছে একটা, এটা গোলক, সাপোজ এটা গোলক, এই গোলক আছে, এটাকে আমি অর্ধেক কেটে দিলাম। দেখো দেখো, এইটা হচ্ছে অর্ধগোলক, এটা অর্ধগোলক। এই অর্ধগোলকের আয়তনের সূত্র কী হবে? ঠিক এর অর্ধেক হয়ে যাবে, অর্ধেক v/2 ইকুয়াল টু 4/3, 2 দিয়ে ভাগ হয়ে যাবে πr3, 2 2 4, তাহলে কত হবে? 2/3πr3। এই অর্ধগোলকের আয়তনের সূত্র হবে, অর্ধেক করে দিলাম 2/3πr3। আর সমগ্রতলের ক্ষেত্রফল বলতে দেখো, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল খুব ভালো করে তোমরা খেয়াল করে দেখো যে এই টোটাল এটা 4πr², এটা তো 4πr², কিন্তু যখন অর্ধেক নেওয়া হচ্ছে, খেয়াল করে অর্ধেক নেওয়া হচ্ছে গেল, খেয়াল করে দেখো, তাহলে এটা কি? এটা 2πr²। আর এই যে ওপরে পার্টটা দেখো, এই যে ওপরে পার্টটা, এই ওপরে পার্টটা কি? এটা বৃত্ত, এই পার্টে বৃত্ত, তাহলে এটা কত? πr²। তাহলে এই সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? এই πr² প্লাস 2πr², দুটো মিলে অ্যাড করলে কত হয়? 3πr²। এটা শিখলাম সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে, এইটুকু আমরা শিখলাম। এবার বিভিন্ন কনসেপ্ট আমরা অঙ্ক করার সময় আলোচনা করেছি, করবো আলোচনা। এবার আগের পার্টে যে বুঝিয়েছিলাম তোমরা থিওরিটা বোঝো, দেখো বারবার করে, না বুঝতে আমাকে কমেন্ট করো, তো আমি ভালো করে বুঝিয়ে দেবো। এইটুকু আমাদের আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার অঙ্কে কী বলেছে দেখো, মুছে দিলাম এগুলো। হ্যাঁ, চলো নেক্সট অঙ্ক বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। তাহলে গোলক মানে কি শিখলাম? গোলক মানে তো এইটা, গোলক মানে এটা শিখলাম। এই গোলক এর ব্যাসার্ধ কত বলেছে? এর ব্যাসার্ধ কত বলেছে? আর ইকুয়াল টু কত বলেছে? আর ইকুয়াল টু কত বলেছে? 10.5 সেন্টিমিটার। তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? তার সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফল তো এরকম একটা ব্যাপার। তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে? 4πr² স্কয়ার ইউনিট বা বর্গ সেমি। 4 মানে এটা, পাই মানে 22/7, আর আর মানে কত? 10.5, তার স্কয়ার। তোমরা স্কয়ার করো, বর্গ সেমি পেয়ে যাবে আনসার, ঠিক আছে? দেখো না, তাহলে এখানে দেখো, তাহলে এটা সমান লিখতে পারি 4 22/7 ইন্টু 10.5 মানে কত? 10.5, এই পয়েন্ট তুলে নিচে 10 হয়, তো পয়েন্ট তুলে 10, এরকম কত হবে? 10π/10। 7 দিয়ে কাটো, দেখো 7 দিয়ে কাটো, 7 1 7 3, 7 1 7 3, 7 5 5 7 35, তাহলে 15। তাহলে কী পেলাম এখানে? তো এবার আমি এই জায়গাটা এখানে লিখছি, দেখো এইটা মানে দেখো 4 হলো, তারপরে 22 হলো, 15 আছে, 15/10 কিন্তু 105/10। এটা গুণ করলে তোমাদের সব মান বেরিয়ে যাবে। দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 3 5 15, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে কত? 5 দুগুণে 10, 5 1 5, তাহলে কত? 22, 3 গুণে 22 গুণ 3 গুণ 21, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 ইন্টু 21, গুণ করো কোথায়? 66 আর 21, 6 1 6, 6 1 6, 6 1 6, 6 দুগুণে 12 দিয়ে হাতের 1, 6 দুগুণে 12 দিয়ে হাতের 1, 6 6 দিয়ে 8 3 1386। এটাই হচ্ছে তোমাদের টোটাল সমগ্রতলের ক্ষেত্রফলের এইটা। সমগ্রতলের ক্ষেত্রফল কী শিখলাম? 1386, ঠিক আছে? 66 আর 21, 6 1 6, এবার গুণ করো, 6 দিয়ে 15 গুণ করো, 6 গুণ করো, 6 দুগুণে 12, 12 আর 6 কত?
যোগ করো, 18 হয়, 18 18 18 হয়, 18 8 বছর হাতে 1 হবে, ঠিক আছে। এবার 6 দুগুণে 12, 12 একে 13, তোমরা এইভাবে গুণ করলে কিন্তু আরও সহজ হয়, এতগুলো খাটতে হবে না, ঠিক আছে। এবার মনে করো সাপোজ মনে করো দেখো 35, এখানে দেখো 42 গুণ করো, 4 দুগুণে 8, ঠিক 4 দুগুণে 8 বসাও, হাতে কিছু নেই, আর কোনো মনেই করো, 3 দুগুণে 6 আর 4 4 16, 16 আর 6 যোগ করলে কত 22 হয়, 22 2 হাতে 2 হবে, কোনো গুণ করে যোগ করে দাও, হাতে 2 থাকবে, 3 4 12, 12 2 14, এরকম করলে গুণ করলে সরাসরি হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এইভাবে করতে পারো। অথবা তুমি মনে করো, যদি মনে করো কিন্তু এই 35 গুণ করা কিন্তু সবথেকে সোজা, 5 5 25 বসিয়ে দেবে আর 1 যোগ করে দেবে, 3 1 4, 3 4 12, 95 গুণ করো, 5 5 25 বসিয়ে দাও, 1 যোগ করো, 9 1 10, 10 9 10 90, তো এইভাবে গুণ করলে সহজে হয়ে বেরিয়ে যাবে। তো তোমরা গুণ এইভাবে করবে না, তো আমার মনে হয় এইভাবে গুণ করলে সহজ হবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেলাম। আচ্ছা এখানে 10 আছে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে না মেবি ভিডিওতে, 105/10 হবে তা। ওকে চলো নেক্সট অঙ্ক দেখো। পরের অঙ্কটা দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসাবে লেগেছে, মানে এই বলটা তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা লেগেছে, 17.5 টাকা হিসাবে লেগেছে, 17.5 টাকা হিসাবে মোট এত টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত লেগেছে, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, 1 বর্গ মিটার মানে এইটুকুনি যদি 17 পয়েন্ট, মানে এই মনে করো এই টাকাটা লেগে, এই নীল কালারটা তৈরি করতে লেগেছে দেখো 17.50 টাকা, মানে 1 বর্গ মিটার। টোটালটা তৈরি করতে কত টাকা লেগেছে, এত টাকা লেগেছে। তাহলে আমি এটা লিখতে পারি না যে, দেখো ভালো করে দেখো, 17.5 টাকা লাগে 1 বর্গ মিটার দেখো, এত টাকা লাগে 1 বর্গ মিটার চামড়া বল তৈরি করতে, এত টাকা এই 17.5 টাকা লাগে এইটুকুনি, মানে 1 বর্গ মিটার চামড়া বল তৈরি করতে এইটুকুনি লাগবে। তাহলে 1 টাকা লাগবে কত বর্গ মিটার তৈরি করতে, 1/17.50। এবার মোট তো কত টাকা লেগেছিল দেখো, 431 টাকা 20 পয়সা। তাহলে 431 টাকা 20 পয়সা, দেখো 31 টাকায় কতটা চামড়া পাওয়া যাবে, তাহলে টোটাল এতটা, এই বলটার টোটালটা চামড়া পাওয়া যাবে। আর এই বোটার টোটাল চামড়া মানে কি, বলের সমগ্রতলের ক্ষেত্রফল। বল ভালো কথা, 17.5 টাকা 1 বর্গ মিটার চামড়া পাওয়া যায়, তাহলে মোট এত টাকায় কতটা চামড়া পাওয়া যায়, মোট এত টাকায় যে চামড়াটা পাওয়া যায় দেখো 1/17.5 × 431.20 টাকা, এই টাকাটা এত বর্গমিটার চামড়া বল, এত বর্গমিটার চামড়া পাওয়া যায়। আর এত বর্গমিটার চামড়াতে কী তৈরি হয়, এটা তো বল তৈরি হয়। তাহলে এই বলের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, এইটা না, ভালো কথা, এই বলের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, এইটা না, এই বলের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, এইটা না, খুব ভালো করে খেয়াল হবে। তাহলে আমি এটা বলতে পারি, তাহলে আমি দেখো ভালো কথা, দেখো এই পয়েন্টটা তুলে আমি নিচে কী করছি, দেখো 100 বসাচ্ছি, এই পয়েন্টটা তুলে কী করছি, ওপরে 100 বসাচ্ছি, এই 100 কাটছে, এই 0 0 কাটছে, তাহলে কত থাকছে 4312/17.5। আমি কিন্তু এটা কাটছি না, এতটা আমি এটা যেমন আছে তেমন রেখে দিলাম। কেন যদি বলে, কারণ এইটা কি, এটা তো এই এত বর্গমিটার চামড়া পাওয়া যায় কত, এত টাকায় চামড়া পাওয়া যায়, এই চামড়াটাতে কী তৈরি করা হচ্ছে, এই টোটাল বলটা তৈরি করা হচ্ছে। তাহলে এই বলটার সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, এইটা। তাহলে আমার প্রশ্ন কি, বলটার ব্যাসার্ধ আমরা জানি না, এই বলটার ব্যাসার্ধ আমরা জানি না, ধরে নিলাম বলটার ব্যাসার্ধ, ধরি বলটার ব্যাসার্ধ আর বর্গ সেমি বলেছে না, বর্গ মিটার, আচ্ছা বর্গ মিটার না, এটা ভুল হয়েছে, বর্গ সেমি হবে, এটা সেমি দিয়েছে, এত সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বলো তো, 4πr² বর্গ সেমি। এই পর্যন্ত বুঝতে পেরেছো?
এটা সমতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে এত বর্গ সেমি সমতলের ক্ষেত্রফল। তাহলে এই যে সমতলের ক্ষেত্রফল যে এত বর্গ সেমি, তাহলে এই বর্গ সেমি মানে কত? এইটা মানে এইটা না, এইটা মানে এইটা, এইটা মানেই তো এটা। 57 লিখতে হবে, দেখো 57 কত 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4312, মানে এটা বাই 175। বুঝেছো? কারণ দেখো এত টাকায় 1 বর্গমিটার চামড়ার বল তৈরি, এত টাকায় পাওয়া যায় 1 বর্গমিটার। আমি ভেবে লিখেছি এত টাকা লাগে 1 বর্গ সেমি চামড়ার বল তৈরি করতে। তাহলে 1 টাকা লাগবে কত বর্গ চামড়ার বলে? আর এত টাকায় মোট কতটা চামড়া? এতটা চামড়া। আর এই চামড়াটা কী বলটা তৈরি করা হচ্ছে, তো এই বলটার সমতলের ক্ষেত্রফল মানে এইটা। তাহলে এটা পেয়ে গেলাম, 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4312 বাই 175। দেখো আর স্কোয়ার ইকুয়াল টু কত? 4312 বাই 175, আর নিচে ইন্টু 4 ইন্টু পাই। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 4312 175 ইন্টু 4। আচ্ছা, এটা মানে কি বলো তো? 22/7, 22/7। তাহলে 22/7 মানে এই 7 তো উল্টে যায়, এই 7 উপরে উল্টে যায়, লিখে দাও, মুছে দিলাম, লেখার দরকার নেই, তাই তো? এবার দেখো 7 দিয়ে কাটো, বুঝতে না বলে বলো 7 দিয়ে কাটো। তাহলে দেখো 7 দিয়ে কত? 7 দুগুণে 14, 3, 5 7 35। ওকে, এবার দেখো 4 দেখো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 1 4, 4 1 4, 0, 4 8 4 7 28, 4 8 32। ওকে, এবার দেখো আমি 11 দিয়ে কাটো, 2 দিয়ে কাটছি। তবে 11 দুগুণে 22, 2 দিয়ে কত? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 1 9 দুগুণে 18। আর 11 দিয়ে কাটো, 4 11 44, 9 11 99। তাহলে কী হচ্ছে আলটিমেটলি? দেখো উপরে আর স্কোয়ার ইকুয়াল টু, উপরে আছে দেখো 49, নিচে বাই 25। আর আর স্কোয়ার মানে কত? এই আর স্কোয়ারটা উপরে রুট উঠে যাচ্ছে, 49/25। আমরা সবসময় এটা অ্যাকচুয়ালি এখানে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা অলওয়েজ পজিটিভ মানটা নেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে দেখো আর মানে কত? 7 স্কোয়ার বাই 5 স্কোয়ার, আর রুট উঠে গেলে কী হয় দেখো, আর ইকুয়াল টু 7/5। তাই এটাই হচ্ছে ব্যাসার্ধ, আমাদের কী বার করতে বলেছে অঙ্কটা? এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম এইটা। তাহলে অতএব ব্যাস হবে, ব্যাস ইকুয়াল টু ব্যাসার্ধ 2 ইন্টু ব্যাসার্ধ, এটা আমরা জানি, তাই না? তাহলে 2 ইন্টু দিলাম ব্যাসার্ধ মানে কত? 7/5, তাহলে কত? 7 দুগুণে 14/5, তাই তো? ভাগ করো 14/5, 5 দুগুণে 10, 4 দেখো পয়েন্ট দিয়ে আনি, 5 8 40। ব্যাসার্ধ করলে এত সেমি। আর অনেকে কী করে জানো তো? অনেকে 14/5, তোমরা এটা দিলে আনসার হবে। অনেকে এভাবে করে 5 দুগুণে 10, 4, এই 4টা এখানে 5 এখানে দেয়। ঠিক আছে, এটা এখানে এইভাবে দাও অনেকে। ঠিক আছে, তোমার এটা দেওয়ার দরকার নেই, এটা দাও, এটা ঠিক আছে, এটাও ঠিক, কিন্তু এটা দাও। কী বললাম বুঝেছো? 3 নম্বর অঙ্কটা বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? আমি হিসাব করলে কি দেখো, ভালো করে খেয়াল করে দেখো। দেখো স্কুলে এটা শর্টপাট বল বলতে পুরো নিরেট বল, যে লোহার বলটা ছোড়া হয় না, ওটাকে শর্টপাট বলছে। নিয়ে যে জল বলটা ছোড়া হয় না, এইটাকে শর্টপাট বল বলছে। ঠিক আছে, এটাকে শর্টপাট। এবার এবার এই বলটার ব্যাসার্ধ কত বলেছে? আর ইকুয়াল টু কত বলেছে বলো তো? আর ইকুয়াল তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি বলেছে। তাহলে বলটি কত ঘন সেমি লোহা? তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 7 সেমি হয়, ব্যাস যদি 7 হয়,
ব্যাসার্ধ কত হবে? 7/2 হবে না? এটা সেমি। এবার ফর্মুলা, এবার আয়তন বার করতে হবে। আয়তন মানে কি? 4/3 পাই আর কিউব। বসাও 4/3, পাই মানে 22/7, আর মানে কত? 7/2 তার হোল 3 ইকুয়াল টু ঘন সেমি। 4/3 22/7, 7 ইন্টু 7 বাই 2, 3টে 2 হবে, কারণ তো কিউব তো। একটা 7 কাটছে, একটা 7 কাটছে, 2 আর 2 4, এই 4 কাটছে, 2 দিয়ে 11 দুগুণে 22 কাটছে, তাহলে কত দেখো? 11 ইন্টু 749 বাই কত? 3 আছে, তাই তো? 49 আর 11 গুণ করো, 49 কে 49, 9 4, 9 9 4 তাহলে 1 5, 549 সমান সমান 539 বাই 3 ভাগ করো, 539 বাই ভাগ করে দাও, এটা অঙ্ক বেরিয়ে যাবে। ঠিক আছে, 3 1 কে 3, 2 3, 3 7 21, 2 9, 3 8 24, 3 9 27, 2। দেখো এটা মেবি দেখা যাচ্ছে না, এই জায়গাটায়, এই জায়গাটা দেখা যাচ্ছে না, তো একটু ছোটো করে লিখে দিই, একটু ছোটো করে লিখছি। দেখো 3 1 কে 3, 2 5 3, 3 7 21, 2 9, 3 9 27, 2। এবার মনে হয় মেবি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না বলে এটা আমি করলাম। হ্যাঁ, দেখে নিও। তাহলে এই 2টা থাকছে, তাহলে এখানে 2, এটা 3, এটাই হচ্ছে আয়তন। অথবা আয়তন হবে, অথবা আয়তন ইকুয়াল টু 179, 179 2/3 ঘন সেমি। ঠিক আছে, দেখে নাও। দেখো পরের 4 দিকের অঙ্কটা বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক সম্পূর্ণ জলে ডোবানো হলো। ডোবানোর ফলে যে পরিমাণ জল অপসারিত হয় সেই জলের পরিমাণ নির্ণয় করো। তাহলে বুঝতে হবে কি 28, মানে ব্যাপারটা কি বলছে, যে একটা এরকম একটা কি আছে, পর আসতে হবে, দেখে নাও। এটা এখানে জল আছে, এখানে জল আছে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে, কালারটা আমি চেঞ্জ করে দিই। মনে করো এখানে জল আছে, ঠিক আছে, জল আছে। এবার এর মধ্যে একটা বল ডুবানো হচ্ছে, মানে এই 28 সেমি বল ডোবানো হচ্ছে। এটা মানে বলটা হচ্ছে নিচে পুরো ডুবে গিয়ে এরম হয়ে যাবে, ডোবানো হচ্ছে। জল ফার্স্টে ছিল, প্রথমে ছিল, দেখো প্রথমে ছিল এই রকম অবস্থায়, তখন কিন্তু অনলি শুধু জল ছিল। এবার এর মধ্যে একটা বল ডোবানো হচ্ছে, মানে এটা একটা রেড কালারের বল আছে, এই বলটা এর মধ্যে ডোবানোর ফলে জলটা নিচে পড়বে। এই জল দেখে নাও, এই ডোবানোর ফলে এই কিছু তো জল তো নিচে পড়বে, এই কিছু জল নিচে পড়বে, এই যে জলের আয়তনটা হবে সেই আয়তনটাই বলের আয়তনের সমান হবে। তাহলে কী হবে? এই তুমি এখানে আসো, কেউ একজন চলে আসো, একজন আসো, আসো, ধরতে হবে এটা, চলে আসো। তাহলে দেখে নাও, এটা মনে করো জল ভর্তি একটা পাত্র আছে, ঠিক আছে। এবার এর মধ্যে কী করছি দেখো, এর মধ্যে আমি মনে করো 28 সেমি একটা বল আছে, মনে করো এটা 28 সেমি একটা বল আছে, ঠিক আছে। এদিকে চলে আসো, মনে হচ্ছে সেটা বার করতে বলেছে, ভালো করে খেয়াল করে দেখো। এই যে পাত্র আছে, এই যে পাত্রটা আছে, ঠিক আছে। এই পাত্রের মধ্যে আমি মনে করো এটা পাত্র জল ভর্তি আছে, এরকম 28 সেমি একটা বল আমি পুরো ডুবিয়ে দিলাম, ঠিক আছে, পুরো ডুবিয়ে দিলাম। দেখো এই যে জলটা পড়ছে, এই জলের যে আয়তনটা আর এই বলের আয়তন 28 সেমি বলের আয়তন সমান হবে। এই যে জলটা পড়ছে, এখন দেখো তোমরা খেয়াল করে দেখো, এই যে জলটা তো নিলাম, দেখো জলটার মধ্যে ভর্তি করতাম, দেখো আবার পুরো ফিল আপ হয়ে গেল। আবার যদি আমি আবার ব্যাপারটা দেখো, আবার যদি মনে করো ফের এটা দিয়ে দিলাম, ফের যে জলটা দেখো পুরো কানাকানি, সেই জলটা পড়ছে, সেই জলের যে আয়তন আর এই বলের আয়তন সমান হবে। এখন প্রশ্ন, এই জলের আয়তনটা কত? তাহলে জলের আয়তন আমার বার করার দরকার নেই, আমাদের শুধু বলের আয়তন বার করলে হয়ে যাবে, আর বলের আয়তন সমান জলের আয়তন, ঠিক আছে। পুরো পসিবল জিনিসটা কি? ওকে, চলো যাও। তাহলে কি শিখলাম, যে জলটা পড়ছে, তাহলে কি এই যে জলটা পড়ছে সেই জলের আয়তনটা আমরা এখানে বাড়বো, তাহলে অনলি বলের আয়তন বার করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই দেখো না, ধরো তাহলে আমাদের কি জলের আয়তন বার করার দরকার নেই, অনলি বলের আয়তনটা বার করবো। তাহলে আমাদের দেখো
তাহলে এই যে বলটা, এই রেড কালার বলটা, এই খালি পাত্রে জল ভর্তি আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই জলটা পড়ছে, এই জলের যে আয়তন, এই বলের আয়তন সমান। তাহলে আমাদের কি বলেছে, এই বলটার বলেছে, বলটার কত, বলটার ব্যাসার্ধ কত বলেছে, ব্যাস বলেছে কত, ব্যাস বলেছে কত 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2 সেমি, সমান সমান কত বলি দেখো 14 সেমি। তাহলে বলের ব্যাসার্ধ কত হবে 14 সেমি। আচ্ছা, আমরা এই লিটারে বার, জলটাকে সবসময় লিটারে বার করবো। 1 ঘন ডেসিমি সমান, এটা লিখে দেবো, 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। ঠিক আছে, তাহলে আমরা সিমি থেকে ডেসিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি, মিমি। তাহলে এই সেমি থেকে ডেসিমিটার আনতে গেলে দেখো আমি সেমি থেকে ডেসিমিটার আনছি, তাহলে 10 দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার চলে আসবে। 14/10 ইকুয়াল টু কত ডেসিমি, সমান সমান 1.4 ডেসিমি। তাহলে এটা কী পেলাম, এটা হচ্ছে বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বলের আয়তন হবে, অর্থাৎ বলের আয়তন হবে 4/3 পাই r³ ঘন ডেসিমি। 4/3 পাই মানে কত 22/7, আর মানে কত দেখো 1.4 তার হোল কিউব, তাই না। দেখো 4/3 22/7 আর 1/4, 1/4 ইন্টু 1/4 ইন্টু 1/4, তাহলে কত দেখো, এইটা তুলে দিই এখানে 10, এটা তুলে দিই এখানে 10, এটা তুলে দিই এখানে 10, তাহলে কত 7 দিয়ে 14। আচ্ছা, আর কিছু কাটবে কি না, কাটার দরকার নেই, এসব গুণ করে পয়েন্টে বসে দাও, যা চলে বসাও। তাহলে কি করলাম দেখো 2 দিয়ে দেখো 2 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 ইন্টু 4 দুগুণে 8, সরি 4 দুগুণে 8 লিখলাম, 4 দুগুণে 8 ইন্টু 2, আর 14 কত 196 বাই কত 3 ইন্টু 1000। ঠিক আছে, তাহলে তোমরা একটু গুণটা করে নাও। দেখো 88 দুগুণে কত 8, 8 2 গুণ করলে কত 8 দুগুণে 16, 4 1, 8 দুগুণে 16 1, তাহলে 19 এর সঙ্গে 196 গুণ করো, গুণ করলে 6 দুগুণ 6 36 6 3, 6 7 42 আর 3 45 5 হাতে 6 36 আর 3, 6 7 42 42 3 45 45 5 হাতে 4, 6 1 6 6 6 10 1, 6 9 44 হাতে 5, 7 9 63 63 65 66 67 68 68 8 হাতে 6, 9 কে 9 9 6 15 তাহলে 1, 6 1 কে 6, 7 1 কে 7, 1 1 কে 8, 6 5 4 9, 8 6 14 4 তাহলে 1 1 8 তাহলে 1 8 9 9 5 4 তাহলে 1 3। দেখো ভালো দেখো যদি সেমিতে থাকে এটা সেমিতে লিখলাম, এই ডেসিমিগুলো শুধু বাদ দিয়ে দিলাম। দেখো এটা ঘন সেমি, তাহলে সেমিতে রাখলাম 14 রাখলাম, 14 মানে 3টে 14, তাহলে কী 7 7 করে 7 2 থাকছে, 14 14 196, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 17, এটা তো ভাগ করো, এটা গুণ করলে কত আসছে 34496/3, এটা গুণ করলে হবে প্রায় 11.49, এটা ভাগ করে দেখো কত আসছে, দেখো 3496, দেখো এটা ভাগ করেই হবে না, এটা পয়েন্টটা হবে না কেন, তাহলে হলো দেখো দশমিক এই এবার দেখো দেখো সব একই, 4 2 2 6, দশমিক দিয়ে একটা শূন্য নাও, 3 6 18, আবার 2 নম্বর এইভাবে বাড়তে 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 থাকবে, আমি আর কিছু লিখলাম না, তাহলে এটা সমান সমান লিখবো 11,498.66 প্রায় ঘন সেমি। ঠিক আছে, এত ঘন সেমি, দেখে নাও এত ঘন সেমি। তো এই জায়গাটা ধরো দেখা যাচ্ছে না, তো তুমি এটা এখানে আমি এখানে লিখছি, দেখো 11,498.66 প্রায় ঘন সেমি, এটা প্রায় হবে ঘন সেমি হবে। ঠিক আছে, ঘন সেমিটা আগে লিখবে, এত ঘন সেমি প্রায়। ঠিক আছে, দেখে নাও তাহলে এত ঘন সেমি জলটা, যে জলটা নিচে পড়ছে, তোমাদের যেটা বললাম এই যে জলটা নিচে পড়েছে, এই জলটা, সেই জলটা
আয়তন এই পেয়ারা আয়তনের সমান। তাহলে পেয়ারা আয়তনটা বেরিয়েছে এটা এত ঘন ডেসিমি, আর এটাই সময় জলের আয়তন। আর আগে আমি লিটারে বার করেছিলাম, এত ঘন ডেসিমি বার করেছিলাম, তখন সেটা হবে এত লিটার জল বেরিয়েছিল। ঠিক আছে, দেখে নাও। দেখো দেখো মনে করো এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস বোঝাচ্ছি। দেখো সাপোজ মনে করো একটি ঘন গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি। মনে করো এটা ছোটো একটা গ্যাস বেলুন আছে, ছোট্ট একটা ধরে নিই আমরা গ্যাস বেলুন। এবার দেখো এইদিকে এটাকে ফোলানো হচ্ছে, ফোলানোর পরে এটা বাড়ছে, বেড়ে এরম বড় হয়ে গেছে, এটা ছোটো একটা বেলুন ছিল, ফোলানো হয়েছে, ফুলে বড় এরম বড় হয়ে গেছে। বলেছে এইটার আর এইটার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, মানে পূর্বের মানে আগে আর পরের ক্ষেত্রফলের অনুপাত কত, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এর ক্ষেত্রফল বার করবো, ব্যাসার্ধ অনুন থেকে, এর ক্ষেত্রফল বার করবো ব্যাসার্ধ থেকে, দুটো ক্ষেত্রফল থেকে বার করবো। তাহলে এটাই তাহলে কি বললাম, এই ছোট বেলুনটাকে ফোলানো হচ্ছে, ফুলে এরকম বড় বেলুন করা হচ্ছে। তাহলে এই প্রশ্ন দেখো, যখন ছোট বেলুনটা ছিল, মানে এই ছোট বেলুনটা ছিল, তখন ব্যাসার্ধ কত ছিল বলেছে, তখন ব্যাসার্ধ ছিল 7 সেমি, মানে R1 = 7 সেমি। এখন এই বেলুনটা এখন বড় বেলুন করা হচ্ছে, মানে এখান থেকে ফুলিয়ে ফোলানো হচ্ছে, মানে ফোলানোর ফলে দেখো, ফোলানোর ফলে দেখো বড় বেলুন, তখন ব্যাসার্ধ কত হবে দেখো, এটা ছোট হাত দিই, এটা বড় হাত দিই, তখন ব্যাসার্ধ হবে কত, 21 সেমি। ভালো করে বুঝতে পারো। দেখো তাহলে কি বলেছে, দেখো তাহলে কি বললাম, তাহলে এই একটা ছোট একটা বেলুন ছিল, এই বেলুনটাকে ফোলানো হচ্ছে মুখ দিয়ে, ফোলানোর পরে এরকম বড় বেলুন হয়ে গেছে। তাহলে এই ছোট বেলুনের এই ক্ষেত্রফল আর বড় বেলুনের ক্ষেত্রফলের অনুপাত কত। ছোট বেলুনের ব্যাসার্ধ R বলেছে, ছোট বেলুন R = 7 সেমি বলেছে, এটাকে ফোলানো হচ্ছে, ফুলে এরকম বড় বেলুন, মানে এই বেলুনটা তৈরি করা হচ্ছে, এর ব্যাসার্ধ 21 সেমি। ঠিক আছে, তাহলে এদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে। দেখো কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনের পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে যখন ফোলানো হয়নি, দেখো ফোলানোর আগে বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বলো, সমগ্রতলের ক্ষেত্রফল 4 সমগ্রতলের 4 পাই R² আর সমান 7² এত বর্গ সেমি। তাহলে কত, 4 পাই 749 লিখলাম, এটা ইন্টু আকার লিখলাম, এত বর্গ সেমি। এবার বলছে বেলুনটা ফোলানো হচ্ছে, ফোলানোর পরে একটা বড় বেলুনে পরিণত হচ্ছে। এবার ফোলানোর পরে বেলুনটি ফোলানোর পরে ব্যাসার্ধ বড় আর = 21 সেমি, তাই তো। তবে আয়তন কত হবে, তবে আয়তন বলছি সমগ্রতলের ক্ষেত্রফল পাই R², পাই 4 পাই R² এত বর্গ সেমি। তাহলে এটা কি দেখো, 4 পাই আর মানে কত, 21 তার স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে এটা করে দেবো। তাহলে বলছে এই ফোলানোর আগে এবং এর ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা ভালো দেখো। অর্থাৎ অনুপাতটি হবে কত, ফোলানোর আগে এটা ছিল অনুপাত, বড়টা অনুপাত, এটা ফোলানোর আগে অনুপাত কী ছিল, 4 পাই, এটা কি ইন্টু 49, ফোলানোর আগে ছিল অনুপাত, আর ফোলানোর পরে কত হচ্ছে 4 পাই ইন্টু 21 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুটো অনুপাত বার করলে আনসার শেষ হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে আমি ওপরটা মুছছি একটু, দেখে নাও। দেখো তাহলে এটা কী হবে, দেখো 4 পাই ইন্টু 49 অনুপাত মানে ভাগ, ঠিক আছে, এটা 4 পাই ইন্টু 21 তার স্কোয়ার। তাহলে সমান লিখতে হবে, দেখো এই 4 পাই কাটছে, তাহলে 49/21 মানে কি, দুটো 21 আছে,
7 7 3 7 21, 7 3 7 21, তাহলে 1/9 লিখবো। ওদের অনুপাতটা কত হবে? এটা সমান সমান 1:9। তাহলে কী হলো, ফোলানোর আগে এবং ফোলানোর পরে বেলুন দুটির সমতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। আর যদি তোমাদের ঘুরিয়ে বলতো ফোলানোর পরে বেলুনের সমতলের ক্ষেত্রফল এবং ফোলানোর আগে ক্ষেত্রফল, এটা ঠিক উল্টে যাবে। ঠিক আছে, উল্টে ছোটোটা হয়ে যাবে জাস্ট। মানে ব্যাপার এই বেলুনটার ক্ষেত্রে কী করেছি, এইটা আগে লিখেছি, এটা পরে, মানে এটা বাই এটা অনুপাত করেছি, এটা হচ্ছে 1:9। যদি আমি ঘুরিয়ে বলতো ফোলানোর পরে এই ফোলানো বাই এটা অনুপাত করতাম, তা 9:1 হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? কোনো ডাউট আছে? দেখো পরের অঙ্কটা দেখো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? যে এটা মনে করো অর্ধগোলাকৃতি, সাপোজ ধরো এটা একটা অর্ধগোলাকৃতি, এই অর্ধগোলাকৃতি বাটিটা তৈরি করতে আরও এত বর্গ সেমি পাত লেগেছে। এই বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য খুব ভালো করে খেয়াল করে দেখো যে বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, বাটির মুখের ব্যাস যা এই গোলকের ব্যাসের দৈর্ঘ্য সেম। দেখো ভালো করে খেয়াল করে দেখো, এটা অর্ধগোলাকৃতি একটা পাত্র। এই অর্ধগোলাকৃতি পাত্র আমি ধরলাম, ব্যাস ধরলাম, ব্যাসার্ধ ধরলাম আর। অর্ধগোলাকৃতি একটি বাটির ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরলাম আর, ধরি ব্যাসার্ধ আর সেমি, তবে ক্ষেত্রফল কী হবে বলো তো? 2πr², এত বর্গ সেমি। তাহলে আমাদের 8 অনুযায়ী দেখো, খুব ভালো করে দেখো, এইটা তো এটা অর্ধগোলাকৃতি পাত্রের ক্ষেত্রফল। অর্ধগোলাকৃতি বাটির তৈরি করতে, বাটির মানে তো ওপর তো ফাঁকা, বাটি মানে তো ওপরটা ফাঁকা। তাহলে এখানে এই জায়গাটা পুরো পূরণ হচ্ছে না, তাহলে এটা শুধু অনলি 2 ভাগ, 2πr² হবে। আর 2πr² ইকুয়াল টু কত হবে? 2πr² ইকুয়াল টু কত হবে বলো তো? 127/2/7। তাহলে দেখো এটা 2πr² ইকুয়াল টু কত? 7 দিয়ে গুণ করো, 7 7 127, 7 7 49, 9 হাতে 4, 7 2 14, 4 18, হাতে 1, হাতে 7 8, প্লাস 2 যোগ করো, 10 হাতে 1 9 9। তাহলে 8 9 1/7। ঠিক আছে, তাহলে r² ইকুয়াল টু কত? 8 9 1/7 ইন্টু, দেখে নাও। তাহলে ব্যাপারটা এটাই। তাহলে 8 9 7, এই 2πটা নিচে ভাগ হয়ে যাবে, 2 আর পাই মানে তো 22/7, তাই মানে 22/7। আর এই 7টা আমি একেবারে উপরে তুলে দিচ্ছি, এটা তোমরা একবারে লিখবে 22 আর উপরে 7 লিখে দেবে, তাহলে সুবিধা হয় তাতে। এবার দেখো, দেখে নাও, 7 আর 7 কাটছে, 7 আর 7 11 দেখো, 11 2 22, 11কে 8 গুণ 88, 11কে 11, তাহলে কত হচ্ছে দেখো, r² ইকুয়াল টু কত? 81/2 আর 2 4, তাহলে কত? r ইকুয়াল টু কত? √81/4 সমান কত? ওটা তো 9/2। ওকে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। কী চেয়েছে? মুখের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম তো, অর্থাৎ ব্যাস হবে 2 ইন্টু ব্যাসার্ধ। 2 ইন্টু ব্যাসার্ধ মানে কত? 9/2, এত সেমি, 2 2 কাটছে, ইকুয়াল টু 9 সেমি। তাহলে কী পেয়ে গেলাম? এই অর্ধগোলকের মুখের ব্যাসার দৈর্ঘ্য পেয়ে গেলাম 9 সেমি। অর্ধ মানে কী বলো তো? এরপর এই জায়গাটা পুরো ফাঁকা, এটা বাটি, সেম কোশ্চেনটা, এই বাটিটা এখানে তৈরি করলাম। ঠিক আছে, দেখে নাও, বুঝতে না পারলে কমেন্ট করবে। ঠিক আছে, এটা 1 থেকে 5 পর্যন্ত 6 পর্যন্ত অঙ্কগুলো দেওয়া থাকলো, তোমরা দেখবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, আর যেখানে অসুবিধা হবে জানাবে। ঠিক আছে, ধরে ধরে বোঝানো হয়েছে। মূলত আমার ক্লাসেই এখানে অঙ্ক করা হচ্ছে, আমার স্টুডেন্টের সামনেই অঙ্কগুলো করা হচ্ছে, সেই ভিডিওটাই আমার ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে,
আর ভালো করে দেখো, প্রথমে তোমরা কিন্তু আগের কনসেপ্ট ভিডিওটা আগে দেখবে ভালো করে, গোলকের কনসেপ্টটা, দেন গোলকের কনসেপ্ট ভিডিওটা দেখবে, দেন তারপর এই অঙ্কগুলো দেখবে। ওকে, বাই।